সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত, ইসির প্রজ্ঞাপন জারি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন, কাল সন্ধ্যায় শপথ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক, ভবিষ্যতে এই ধারা সংবিধানে না রাখার ইঙ্গিত বিএনপি নেতাদের। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া ডিজিটাল করার পরও কমেনি ভোগান্তি, বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্য, প্রমাণ পেলে ব্যবস্থা বলছে কর্তৃপক্ষ। আপনি চ্যালেঞ্জ করেন আমাদের কাছে, আমি আপনাকে টোটাল আপনার খাতা দেখা থেকে আপনি পরীক্ষা দিলেন, গাড়িটা সঠিকভাবে পাস করলেন কিনা সব রেকর্ড থাকছে। বর্ষায় উঁচু শুকনো স্থানে অবস্থান নেয় লোকালয়ে বেড়ে যায় সাপ, কামড় থেকে রক্ষা পেতে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যেখানে ঝোপ রয়েছে, জঙ্গল রয়েছে, অজ্ঞাত জায়গা, আমরা কি করব, একটা কাঠি বা কোনো কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখতে হবে, সেটা খোঁচা দিলে ওর অবস্থান বোঝা যাবে। সবকিছু ধ্বংসের পর এবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিকে অস্ত্র বানাচ্ছে ইসরায়েল, জবরদখলে নিচ্ছে প্রাকৃতিক ঝর্ণা, কূপ ও পানি শোধনাগার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নতুন অধ্যায়ের সূচনা করতে চায় বাংলাদেশ দল। শনিবার ম্যাকায়ে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এবারে বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন। ৩.৫ দশকের অপেক্ষা শেষে ইতিহাসের সাক্ষী হওয়া ত্রয়োদশ সংসদে দুপুর ২টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী অলি আহমদ। প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট প্রদান করেন। ৩ ঘণ্টার ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৫টায়। ২০ মিনিট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের ২৫৫ আইন প্রণেতার ভোট পেয়েছেন বর্ষিয়ান এই ডানপন্থী রাজনীতিক। পরে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা। সংসদ সদস্যগণ, শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এক ধরনের সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের সুযোগ পান। তবে রাষ্ট্রপতির অন্যান্য কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটের আনুষ্ঠানিকতা।
তবে নির্বাচন ঘিরে ৭০ অনুচ্ছেদ, এমপিদের স্বাধীন ভোটাধিকার এবং ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা রয়ে গেছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। গণভোটের রায় বাস্তবায়ন হলে এবার রাষ্ট্রপতি নির্বাচন প্রচলিত আনুষ্ঠানিকতার মধ্যে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মে গোপন ব্যালটে হতে পারত বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। আজকে যেভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হলো সেভাবে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মের অনুযায়ী অর্থাৎ একটা গোপন ব্যালটে এবং এই যে ৭০ অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই ৭০ অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতও। পদ হারানোর বিধান থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি, মত জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার। এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সহ সার্বিক বিষয়ে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ না রাখার ইঙ্গিত দেন তিনি। এই নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। ৭০ অনুচ্ছেদ না থাকে তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী সবাই মিলে ইনশাল্লাহ করবো। যদি ৭০ অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে ৭০ অনুচ্ছেদ ছাড়াই ইনশাল্লাহ নির্বাচিত হবে। ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেন। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। পরাজয় নিশ্চিত জেনেও বিরোধী দলের প্রার্থী নির্বাচনে অংশ নেয় গণতান্ত্রিক সৌন্দর্য প্রতিষ্ঠিত হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, এটি আজকের ভোটের দৃশ্যমান ফলাফল। তবে এই ভোটের রাজনৈতিক বার্তা ফলাফলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আর এই ভোট শুধুমাত্র একজন নতুন রাষ্ট্রপতি উপহার দিয়েছেন তা নয়, একই সাথে একটি সংসদীয় রাজনীতির পুরনো বিতর্ককেও সামনে নিয়ে এসেছে। সেটি হলো সংবিধানের ৭০ অনুচ্ছেদ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা উঠে এসেছে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায়। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতির কাছে দেশবাসীর কি প্রত্যাশা, শুনবো আজকের জনতার কথায়। মাননীয় রাষ্ট্রপতিকে সাধুবাদ জানাই, উনি ভালো মানুষ, দেশ পরিচালনা করুক ভালোভাবে। রাষ্ট্রপতির কাছে একটা জিনিসই চাওয়া, সে যেন দেশটাকে খুব সুন্দরভাবে, রাষ্ট্রকে সুন্দরভাবে গড়াইতে পারে বা চলাইতে পারে। দেশের উন্নয়নমূলক কাজ করুক, রাষ্ট্রপতির কাছে একটাই আশা। প্রত্যাশা রাখি কিছুটা হলো। তার কাছে সাধারণ জনগণ হিসাবে আমাদের একটাই চাওয়া, দেশটা যেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে, আইনের সহায়তায় দেশকে পরিচালনার জন্য ভালো করতে পারে। রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দ উচ্ছ্বাস। নির্বাচনের ফল ঘোষণার পরই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন, মেতে ওঠেন উল্লাসে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ঠাকুরগাঁও। এই ঐতিহাসিক প্রাপ্তির মুহূর্তটিতে নিজেকে সাক্ষী রাখতে সকলেই ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে আসে। এক উৎসব এবং হট্টগোলের একটি পরিস্থিতি সৃষ্টি হয়। আমি সকলের মাঝে দেখেছি মিষ্টি বিতরণ থেকে শুরু করে চায়ের দোকানগুলো যেন সরগরম। আজকের ঠাকুরগাঁয়ের মূল বিষয় হলো রাষ্ট্রপতি হয়েছেন ঠাকুরগাঁয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব আজকে রাষ্ট্রপতি ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই জন্য আমরা ঠাকুরগাঁওবাসী অনেক গর্ববোধ করছে এবং অনেক আনন্দিত, গর্বিত আমরা ঠাকুরগাঁর জনগণ যে আমাদের এখানে আমরা একজন মির্জা ফখরুলকে পেয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি ঠাকুরগাঁয়ের আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তিনি আমাদের অভিভাবক এবং তিনি সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি। অনেক ভালো লাগে, উনি এখন দেশের রাষ্ট্রপতি
আমরা দোয়া করি উনি যেন ভালো মতো রাষ্ট্রপতি চালাইতে পারে। এবং আগে বলতো বিদেশে গেলেও মহাসচিবের এলাকার মানুষ আপনি, এখন বলবে রাষ্ট্রপতির মানুষ আপনি। এইটি রাষ্ট্রপতি পাওয়ার মধ্য দিয়ে আজকের দিনটি ঠাকুরগাঁয়ের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে সকলে যেন আজ এই উৎসবের অংশীদার। ঠাকুরগাঁয়ের বাতাসে আজ এক ভিন্ন রকমের আমেজ। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার হিমেল, দীপ্ত সংবাদ। ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া ডিজিটাল করা হলেও কমছে না মানুষের ভোগান্তি। আগের মতোই আছে দালাল চক্রের দৌরাত্ম্য। লাইসেন্স প্রত্যাশীদের অভিযোগ, টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়, তখন যেতে হয় দালালের কাছে। বিআরটিএ কর্তৃপক্ষ অবশ্য বলছে অভিযোগের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর মিরপুরে বিআরটিএর সার্কেল অফিস, যেখানে গাড়ি ও মানুষের ভিড় থাকে সারাদিন। ড্রাইভিং লাইসেন্স সহ নানা ধরনের সেবা নিতে আসেন সেবা প্রার্থীরা, এসেই পড়েন ভোগান্তিতে। কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়েই দালালের সহযোগিতা নিতে হচ্ছে সেবা প্রার্থীদের। বিআরটিএ বর্তমানে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করলেও মাঠ পর্যায়ে এখনও দালালের প্রভাব রয়ে গেছে। অনলাইন আবেদনের পর কাগজ হাতে পেলেও পরীক্ষা দিতে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। অভিযোগ আছে, টাকা খরচ না করলে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে পড়ে। আগে লাইসেন্স করতে 10-12 হাজার টাকা লাগতো, রেনিউ করতে 10-12 হাজার টাকা লাগে। আপনি ইন্টারভিউ দিতে গেলে দালাল ওই ইন্টারভিউতে পাস করলে এরপরে কই আপনি পাস হয় নাই, আপনি 4,000 টাকা ঢুকাই দেন, পাস। নিজে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি, নিজেই করছি সব কিছু। শুধু একমাত্র পরীক্ষার টাইমে আমি 500-700 টাকা দিতে হয়েছে, নাহলে পরীক্ষাতে ফেল করা দেয়। টাকা না দিলে তো আমার ডেট দিচ্ছে না, কারণ ডেটটা আমার পিছিয়ে দিচ্ছে, যার কারণে এমন করে আমি টাকা দিতে বাধ্য। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ঘরেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লাইসেন্স। বিএসপি পোর্টালে আমাদের সার্ভিস পোর্টাল আছে, সেখানে ঢুকে যা ইনফরমেশনগুলো আছে সেখানে পোর্ট আপ করে ওখানে টাকা দেবেন। আপনি বাসায় বসে কিন্তু কাজটা করছেন। বিআরটির অফিসে যাবেন, সেখানে যায় প্রথমে বায়োমেট্রিকটা দিবেন, তার পরবর্তীতে আপনি পরীক্ষায় অংশগ্রহণ। পরীক্ষাটা আমাদের এখানে সেন্ট্রালি মনিটরিং করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ পেলে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আপনার কাছে মনে হলো যে আপনাকে ফেল করে দিয়েছে, ইচ্ছা করে আমরা কিন্তু সেই ডেটে সেই ক্যান্ডিডেটের পরীক্ষাটা আমরা দেখতে পারি, রিভিউ করে, যে আসলে কি আপনাকে ফেল করিয়ে দিয়েছে কিনা। এখানে কিন্তু সিস্টেম অনেক ডেভেলপ হয়ে গেছে। সো আপনাকে এরকম বলার সুযোগ নেই যে আমাকে ফিল করে দিলে আপনি চ্যালেঞ্জ করেন আমাদের কাছে, আমি আপনাকে টোটাল আপনার খাতা দেখা থেকে আপনি পরীক্ষা দিলেন, গাড়িটা সঠিকভাবে পাস করলেন কিনা সব রেকর্ড থাকছে। বিআরটিএ অফিস দালাল মুক্ত রাখতে অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম হওয়ায় খাবারের সন্ধান ও প্রজননের জন্য উঁচু বা শুকনো স্থান বেছে নেয় সাপ। এতে প্রতি বছরে বর্ষায় লোকালয়ে বেড়ে যায় সাপের উপদ্রব। অসচেতনতা ও অসাবধানতার কারণে অনেক কৃষক সাপের কামড়ে মারা যান। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। কৃষিজমির আইলের ঘন ঘাস, নরম মাটি, ইঁদুরের গর্ত এবং আর্দ্র পরিবেশ সাপের প্রজননের উপযুক্ত স্থান। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে জমির আইলের আশপাশে সাপের উপস্থিতি এবং নতুন বাচ্চার জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া উপকূলীয় এলাকার মৎস্য ঘের, বসতবাড়ির আঙিনা, কৃষিজমি সহ ঝোপঝাড়ে, মাঠে ঘাটে চোখে পড়ে অজগর, কেউটে, গোখরা সহ নানা প্রজাতির সাপ। অনেক বিষধর সাপ ডাঙায় উঠে আসে, তখন আমরা অনেক ভীত, বাচ্চা কাচ্চা অনেক ভয় পায়। ডিম ফোড়ানোর সময় না আবার ডিম ফোড়াবে, আর যদি বর্ষার সময় মেঘ দেয় তাহলে ডিমটা কাছে যায়। তো জলাবদ্ধ বুড়ি আছে, বিভিন্ন জায়গায় টাটছে সাপ। শুধুমাত্র মংলার সুন্দরবনেই 26 প্রজাতির সাপ রয়েছে। বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম হয়, এ সময় তারা ডিম পেড়ে বাচ্চা ফোটায়, যে কারণে প্রকৃতিতে সাপের সংখ্যাও হঠাৎ বৃদ্ধি পায়। তাই জমিতে নামার সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাংলাদেশে প্রাপ্ত সাপের মধ্যে বেশিরভাগ সাপই হচ্ছে নির্বিষ, সুতরাং আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। আমরা সাপকে যতটা ভয় পাই তার থেকে অনেক বেশি ভয় সাপ আমাদেরকে পায়। এটা ঝোপঝাড়, যেখানে একটু অন্ধকার জায়গা, সেখানে আমরা অবশ্যই আরো ছাড়া চলাফেরা করব না। যেখানে ঝোপ রয়েছে, জঙ্গল রয়েছে, অজ্ঞাত জায়গা, আমরা কি করব, একটা কাঠি
বা কোনো কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখতে হবে, সেটা খোঁচা দিলে ওর অবস্থান বোঝা যাবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন সাপ কৃষকের শত্রু নয়, বরং প্রাকৃতিক বন্ধু। তাই সাপ নির্মূল নয়, বরং সতর্ক থাকা দরকার। কৃষকরা তাদের বাড়িতে যদি একটা বিড়াল থাকে, বিড়াল খুব দ্রুত সাপ খেয়ে তাড়াইতে পারে, জায়গাগুলো অধিক মাত্রায় সাপ বিষাক্ত সাপ আছে, সেসব জায়গাতে অবশ্যই গামবুট পরে পায়ের দিকে যদি লঙ্ঘন করে, গামবুটের কারণে যদি সে বেঁচে যায়। দেশে প্রতি বছর গড়ে প্রায় 4,03,317 জন মানুষ সাপের কামড়ের শিকার হন, আর মারা যান 7,511 জন। তাই সাপে কাটার পর ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে, যেখানে বিনামূল্যে অ্যান্টিভেনম পাওয়া যায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় গাফিলতি ছিল কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সচিবালয়ে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে কলকাতার সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, উই আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল হিয়ার। নওগাঁয় এয়ার ব্লোয়ার মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি বিভাগের সরবরাহ করা বিনামূল্যের এই মেশিন পেয়ে সন্তুষ্ট জেলার কৃষকরা। পেঁয়াজ একটি পচনশীল সবজি, যে পেঁয়াজটি যথাযথভাবে সংরক্ষণ করা না গেলে পেঁয়াজটি অনেক সময় উৎপাদনের পরে নষ্ট হয়ে যায়, পচে যায়, এবং আপৎকালীন সময়ে বাজারে এই পেঁয়াজ সংকটের কারণে পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রাকৃতিক উপায়ে এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজটি সংরক্ষণের পদ্ধতি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। পেঁয়াজ লাগাই বা আমরা লাগাই, প্রতিবারে পেঁয়াজ রাখা যায় না, মানে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। কৃষি অফিস থেকে এই মেশিনটা পাওয়ার জন্যই আমাদের মনে করো পেঁয়াজটা আমরা সংরক্ষণ করে রাখি, মোটামুটি ভালো আছে, আশা করা হচ্ছে পরে ফল ভালো পাওয়া যাবে। আর এখানে প্রায় 250 মণ পেঁয়াজ আমি রাখছি, এখন পর্যন্ত আল্লাহর মধ্যে ভালো আছে। তো বর্তমানে যে বিদ্যুতের সমস্যা, এটাতে একটু প্রবলেম হচ্ছে। এটাতে নিরবচ্ছিন্ন যদি বিদ্যুৎ থাকে তাহলে আমার মনে হয় সঠিক মানের পেঁয়াজ যদি রাখা যায় তাহলে আমার মনে হয় ভালো থাকবে। এয়ার ফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণ করে, প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করে কৃষকেরা বাজারে যখন দাম থাকে তখন এটা বিক্রয় করে চাষিরা লাভবান হবে, এবং বাজারে যে আকাশচুম্বী যে দামের একটা প্রবণতা থাকে, এটা থেকে রক্ষা পাবে, ফলে ক্রেতারাও লাভবান হবে, আমদানি নির্ভরতাও কমবে। কৃষকদের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে এই এয়ার ফ্লো মেশিনটি যদি চাষি রয়েছেন তাদের মাঝে যদি সরবরাহ করা হয়, তাহলে আগামীতে এই এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে পেঁয়াজের সংরক্ষণ আরো বাড়বে। আপৎকালীন সময়ে যে পেঁয়াজ আমদানি করতে হয় সে আমদানি কম করতে হবে, এবং বাজারে পেঁয়াজের সাশ্রয়ী মূল্যে যারা ক্রেতা রয়েছেন তারা পেঁয়াজটি কিনতে পারবে, এমনটি জানিয়েছেন এই এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণকারী চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। এবার দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। বগুড়ার শেরপুরে নিজের শিশুকন্যাকে ধর্ষণ মামলায় বাবা আব্দুল খালেককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া 2 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে মাদক মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 8.5 বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশন। ইতিমধ্যে স্টেশন মাস্টার পদায়নের পাশাপাশি কার্যক্রমও শুরু হয়েছে। ফেনীর সোনাগাছির আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। আগামী 24 আগস্ট এই মামলার রায়ের জন্য দিন ঠিক করেছে হাইকোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইদ্রিস আলী নামে আরও 1 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়ালো।
আলোয়ান খান, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হামলা, গণহত্যা, খাদ্য অবরোধ, দখলদারির পর এবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডের প্রাকৃতিক ঝর্ণা, কূপ এবং পানি শোধনাগারগুলোর জবরদখল নিচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। ফলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানিটুকুও পাচ্ছে না ফিলিস্তিনিরা, যা আন্তর্জাতিক অঙ্গনে এক নীরব পানি যুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে। গাজাতে অব্যাহত বিমান হামলা এবং গণহত্যার পাশাপাশি খাদ্যকেও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। খাদ্যের অভাবে না খেয়ে অপুষ্টিতে মারা গেছে শত শত মানুষ। এবার অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভূখণ্ডটি দখলের পায়তারা করছে জায়নবাদীরা। গ্রীষ্মের তীব্র গরমের মধ্যেই ফিলিস্তিনিদের জমিতে ব্যবহৃত সেচের পানির পথ ঘুরিয়ে তা দিয়ে সুইমিং পুল বানাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একদিকে সেই পুলে আনন্দে মেতে উঠছেন তারা, অন্যদিকে পানির অভাবে হচ্ছে না ফসল। অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করতে এভাবে একের পর এক পানির উৎস কেড়ে নেওয়া হচ্ছে। এটি তার একটি উদাহরণ মাত্র। উত্তর জর্ডান উপত্যকার নিকটবর্তী ফাসাইল পানির ফোয়ারা স্থানীয় গ্রামবাসীদের জীবনযাত্রার একমাত্র চালিকা শক্তি ছিল এই পানির ফোয়ারাটি। খাবার, কর্মসংস্থান ও বাসাবাড়িতে মেটানো অনিয়মিত ইসরায়েলি পানির সরবরাহের ঘাটতি পূরণে বহু প্রজন্ম ধরে এর ওপর নির্ভর করে আসছে তারা। কিন্তু গত জুনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেচের পাইপলাইন দখল করে নেয় এবং সেই পানি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের প্রাচীন পুলে প্রবাহিত করতে শুরু করে। পুলটির চারপাশে একটি বিনোদন পার্ক তৈরির কাজ করছে ইসরায়েল। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই পুলের সংস্কারের জন্য সরকারি বরাদ্দ অনুমোদন করেছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি স্থাপন অবৈধ হলেও ইসরায়েলি প্রশাসনের ছায়াতলে উত্তর জর্ডান উপত্যকার প্রায় 95% প্রাকৃতিক ঝর্ণার নিয়ন্ত্রণ এখন বসতি স্থাপনকারীদের হাতে। পশ্চিম তীরের ফিলিস্তিনিরা অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে ক্রমবর্ধমান তীব্র সহিংসতার মুখোমুখি হচ্ছে। পানির উৎস দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটছে, এমনকি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে 5 লাখের বেশি ইসরায়েলি বাস করছেন, যা জাতিসংঘ এবং অন্যান্য দেশ অবৈধ মনে করে। 1967 সালে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। তাদের দাবি এই ভূখণ্ডটি অধিকৃত নয়, বরং বিতর্কিত। ফাসাইল ফোয়ারা দখলের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফিলিস্তিনিরা বলছেন পশ্চিম তীরে তাদের বসবাস অসম্ভব করে তোলার চক্রান্ত এটি। জাতিসংঘের তথ্যমতে চলতি বছরেই এই অঞ্চলে অন্তত 160টি পানি ও স্যানিটেশন সাইটে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এটি হচ্ছে ফিলিস্তিনিদের হত্যা করার একটি নীরব বুলেট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, অভ্যন্তরীণ সংকট থেকে বিশ্ববাসীর নজর সরানোর কৌশল হিসেবে এই নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র, যা ওয়াশিংটনকে আরও বড় পরাজয়ের মুখোমুখি করবে বলেও হুঁশিয়ারি করেন আরাকচি। এদিকে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরান থেকে বিপুল পরিমাণ জ্বালানি পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছে তাজিকিস্তান। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তি করার সুযোগ হাতছাড়া করায় এখন নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও অবরোধের মুখোমুখি হতে হবে ইরানকে। এছাড়া তেহরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের হামলায় কিয়েভের 2টি জেলার আবাসিক ভবন, গুদাম, একটি শিশু হাসপাতাল ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র সংকটের সুযোগে সম্প্রতি ইউক্রেনের উপর বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। বিষয়টি অকপটে স্বীকার করেছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, আকাশ প্রতিরক্ষার অভাবে মস্কোর হামলার প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে। তবে যুদ্ধ সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে রাশিয়ার তেল স্থাপনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার মাত্রা বাড়াচ্ছে ইউক্রেনও। খেলার খবর। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ে নতুন অধ্যায় রচনা করেছে বাংলাদেশ দল। এবার তাদের মিশন ম্যাকাই টেস্ট। প্রথম টেস্ট জয়ের মূল কারিগর পেসার হাসান মাহমুদ থাকছেন দ্বিতীয় টেস্টেও। এই সফরে খেলা দলের সবাই সৌভাগ্যবান বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্ট জয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনার নতুন দরজা খুলেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলকে হারানোটাই টাইগারদের বড় অর্জন। এটি বাংলাদেশ দলকে আরও এগিয়ে নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স মানাটাই হলো যে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা স্টেটমেন্ট দেওয়া, একটা বিবৃতি দেওয়া, নিজের পারফরমেন্সটাকে একেবারে মানে এনহ্যান্স করার যে একটা বিষয় থাকে বা নিজেকে একটা মেলে ধরার যে একটা বিষয় থাকে, সেটা ওই মানে করার সুযোগটা এখানে থাকে। যেমন ধরুন যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এখন দেখবেন যে শুধুমাত্র ক্রিকেট বিশ্বের না, আপনি পুরো পৃথিবীর যত স্পোর্টস এরিনা রয়েছে সবগুলো স্পোর্টসে কিন্তু এখন বাংলাদেশের এই জয়টাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, কারণ দলটা ছিল অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখনই আপনি ভালো পারফরমেন্স করবেন তখন এমনিতেই আপনাকে কিন্তু পুরো বিশ্বের নজর বা ফোকাস কিন্তু আপনার উপর চলে আসবে। ডারউইন টেস্টে তানজিদ সেঞ্চুরি করলেও জয়ের মূল নায়ক ছিলেন পেসার হাসান মাহমুদ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। একাই নেন 6 উইকেট। দ্বিতীয় ম্যাচেও দলের ট্রাম্প কার্ড হিসেবে থাকছেন তিনি। কোনো একজনকে যদি বিশ্রামও দেয় টিম ম্যানেজমেন্ট, অন্তত আমি অবাক হব না। তবে হাসান মাহমুদ বিশ্রাম পাচ্ছেন না। তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন, আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই সিরিজে তিনি সেরা আপনার পেস বোলার। এত সুন্দর পারফরমেন্সের পর নিশ্চয়ই তাকে পরের ম্যাচেও তিনি বাংলাদেশ দলের অন্তত পেস বোলিংয়ে একটা ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন যে ডারউইন টেস্টে যেটা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি আতঙ্কে ছিল যতবার আপনার হাসান মাহমুদ বোলিংয়ে এসেছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেললেও টেস্ট খেলার সুযোগ হয়নি। এই সফরে যারা খেলছেন তারা সৌভাগ্যবান বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এই দলের যারা খেলার সুযোগটা পেয়েছেন, যারা ভালো পারফর্ম করতে পেরেছেন, তারা খুবই লাকি, তারা খুবই সৌভাগ্যবান এবং সেই সৌভাগ্য এই ম্যাচে জিতে তারা সেই সৌভাগ্যটার পরশে আরেকটু বাড়িয়ে নিয়েছেন, কোনো সন্দেহ নেই। সামনে আরেকটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচেও যদি তারা ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে বলা যেতে পারে যে দে উইল কাম ব্যাক উইথ হোল, অর্থাৎ তারা সব কিছু নিয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে পেরেছেন। 22 আগস্ট ম্যাকায়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত, ইসির প্রজ্ঞাপন জারি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন, কাল সন্ধ্যায় শপথ। রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলেও সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে বিতর্ক, ভবিষ্যতে এই ধারা সংবিধানে না রাখার ইঙ্গিত বিএনপি নেতাদের। ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া ডিজিটাল করার পরও কমেনি ভোগান্তি, বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্য, প্রমাণ পেলে ব্যবস্থা বলছে কর্তৃপক্ষ। বর্ষায় উঁচু শুকনো স্থানে অবস্থান নেয় লোকালয়ে বেড়ে যায় সাপ, কামড় থেকে রক্ষা পেতে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সবকিছু ধ্বংসের পর এবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিকে অস্ত্র বানাচ্ছে ইসরায়েল, জবরদখলে নিচ্ছে প্রাকৃতিক ঝর্ণা, কূপ ও পানি শোধনাগার। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নতুন অধ্যায়ের সূচনা করতে চায় বাংলাদেশ দল, শনিবার ম্যাকায়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।